হাতের একটা হ্যাবিট থাকে প্লাস হচ্ছে অ্যালকোহল কনজাম্পশনটা অনেক বেশি ঠিক আছে অ্যালকোহল কনজাম্পশনটা সিএ ব্রেস্টের জন্য অনেক প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে প্লাস হচ্ছে যার সবচেয়ে বেশি কাজ করে কারা আমরা আগের দিন তোমাদের সাথে মিনিমাম একটু ডিসকাস করছিলাম সেখান থেকে আমরা জানি হরমোনাল ইনফ্লুয়েন্সটা অনেক বেশি তাই না তার মানে যাদের রিপ্রোডাক্টিভ লাইফটা অনেক বেশি রিপ্রোডাক্টিভ লাইফ বেশি হতে হলে কি হতে হবে আর্লি মেনার্কি হতে হবে লেট মেনোপজ হতে হবে তাহলে যাদের রিপ্রোডাক্টিভ লাইফটা অনেক বেশি তাদের ক্ষেত্রে কি হয় এই সিএ ব্রেস্টটা বেশি হয় ঠিক আছে তার মানে যদি কারোর লেট মেনার্কি হয় আর্লি মেনোপজ হয় রিপ্রোডাক্টিভ লাইফটা ছোট হয় তাদের ক্ষেত্রে চান্স কম হবে না তাই তো আচ্ছা এখন আমরা কি বলছি যে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী কাদের বেশি হয় যে কোনো কিছুর একটা রেসিয়াল বা জিওগ্রাফিক্যাল একটা ইনভলভমেন্ট থাকে যে এই এরিয়াতে এই জিনিস বেশি আমরা টপিক্যাল বিভিন্ন ডিজিজগুলো পড়ি না যে এই এরিয়ার জন্য এটা বেশি তো সিমিলারলি এটাও ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয় এবং 3 to 5% পেশেন্ট যারা ফিমেল আসে তাদের এই সমস্যাটা নিয়ে আসে এবং আমাদের ক্ষেত্রে যারা রিসোর্স পোর কান্ট্রি তাদের ক্ষেত্রে এই ডিজিজটা কম হয় কারণ আমাদের মেয়েরা বেশিরভাগই দেখা যায় মাল্টিপ্যারাস থাকে নালিপ্যারাস খুবই কম থাকে এবং এদের ম্যাক্সিমামেরই হচ্ছে ব্রেস্ট ফিডিং এর একটা হিস্ট্রি থাকে তো যারা হচ্ছে বাচ্চাকে খুব ভালোভাবে নার্সিং করবে তাদের রিলেটিভলি এটা প্রোটেকশন দেয় ঠিক আছে দ্যাট ডাজন্ট মিন যে যারা ব্রেস্ট ফিডিং করছে নার্সিং মায়েদের বা যারা নার্সিং করছে ওদের একদমই কোনো দিন হবে না এমন না বাট ডেফিনেটলি যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করায় তাদের কম হয় রিলেটিভলি ঠিক আছে ইটস সাপোজ টু বি প্রোটেক্টিভ এছাড়া আমরা কি বলছি দেখো এজের ক্ষেত্রে ইট ইজ রেয়ার বিলো 20 যাদের হচ্ছে 20 এজ হয় না তাদের সাধারণত হয় না কারণ যে কোনো কিছুর মাল্টিপ্লিকেশন হয় এবং সবচেয়ে আগে কথা হচ্ছে বিফোর এজ অফ 20 তার ব্রেস্টের ডেভেলপমেন্টটাই কমপ্লিট হয় না তাই না ফুললি ডেভেলপড একটা ব্রেস্ট হইতে অ্যাটলিস্ট 20 ইয়ার্স অফ এজ লাগে তো দ্যাটস ওয়াই তার আগে তাদের হয় না এছাড়া একটা দেখো রেড মার্কস আমরা করছি যে 90 ইয়ার্সের পরে মেনোপজাল ওমেনদের অথবা যাদের দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মেনোপজের পরেও চলে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সিএ ব্রেস্ট হয় ঠিক আছে আমরা সব সময় সিএ ব্রেস্ট বললে ফার্স্ট অফ অল আমাদের মাথায় আসে কি যে ইট মাস্ট বি এ কেস অফ জেন্ডার যদি ডিসক্রিমিনেট করি সেক্ষেত্রে আমাদের কি মনে হবে মাস্ট বি জেন্ডার উইল বি ফিমেল বাট it can be present in male also আমরা আগে জানতাম যে 1% পেশেন্ট হচ্ছে মেল বাট নাওয়াডেজ এটা এত কমে আসছে যে এটাকে আমরা 0.5% ধরে নেই হ্যাঁ আমাদের লেটেস্ট বেলি লাভ যেটা 27 সেটাতে আসছে হচ্ছে 0.5% ঠিক আছে আর জেনেটিক ফ্যাক্টর ডেফিনেটলি আছে আমরা যে কোনো ইস্যুতে ক্ষেত্রে বলি যে ফিমেলের ক্ষেত্রে যাদের হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের মধ্যে যদি এই ধরনের কার্সিনোমার হিস্ট্রি থাকে সেটা সিএ ব্রেস্ট হোক অথবা হচ্ছে ব্রেস্ট ওভারি ক্যান্সার সিনড্রোম যেগুলো থাকে সেগুলো হোক অথবা ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম হোক এই তিনটা কথার মানে কি একটা তো সিএ ব্রেস্ট বললাম সেটা ডেফিনেটলি বুঝতেছো যে যাদের মায়েদের বা বোনদের খালাদের এরকম আছে যাদের ফার্স্ট ডিগ্রি যারা আছে এদের যারা আছে মা বোন এদের কারো যদি থাকে এইটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি তাই না এরপরে হচ্ছে খালাদের তারা চলে আসতেছে তো এরকম যদি কারো জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা বেশি হবে আর এছাড়া বলতেছি যে স্পেসিফিক মিউটেশন হতে পারে এটাকে আমরা কি বলি নিউ মিউটেশন ঠিক আছে নিউ মিউটেশন কি ফ্যামিলিতে কারোর নাই ঠিক আছে কারোর ফ্যামিলিতে নাই যেটা আমরা তখন বলতেছিলাম একটু আগে ভুলে গেছিলাম যেটা সেটা হচ্ছে যে কারোর যদি ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম থাকে বা ব্রেস্ট ওভারি ক্যান্সার সিনড্রোম থাকে এগুলা কি জিনিস যে কারোর ব্রেস্ট ক্যান্সার বা ফ্যামিলি ওভারিয়ান ক্যান্সার এগুলো আমরা BRCA1 BRCA2 একটা জিন থাকে যেগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সাথে রিলেটেড যখন এই ধরনের ক্যান্সারগুলো একটা ফ্যামিলিতে থাকে ওই জিনটা ক্যারি করে না সে এই জিনটা যখন ট্রান্সমিট হবে তখন ওই জেনেটিক চেঞ্জের জন্য তার সিএ ব্রেস্ট হতে পারে ঠিক আছে এছাড়া কি হতে পারে যে 5% ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নিউ মিউটেশন হচ্ছে যেটা আমরা আগেও বললাম যে তার কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই কোনো ধরনের ক্যান্সারেরই হিস্ট্রি নাই বাট তার নিজের হয়েছে সেটা নিউ মিউটেশন হতে পারে আমরা জানি যে কোনো ডিএনএ চেঞ্জ যেটা মিউটেশন কি হয় পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ডিএনএ সেটা কি হবে হচ্ছে তোমাদের এই জিনিসগুলো স্যাররা খুব কনসেপশনটা ক্লিয়ার আছে কিনা জিজ্ঞেস করে যে ডিএনএ যে মিউটেশন হচ্ছে মিউটেশনটা কি জিনিস এবং তুমি যদি মিউটেশন না বুঝো নিউ মিউটেশন তো আরো বুঝবা না তাই না তো নিউ মিউটেশনগুলো কি হয় ইউজুয়ালি পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে আমরা কি পড়ছি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে কিছু আমাদের ফুড হ্যাবিটের ফ্যাক্টর থাকে কিছু রেডিয়েশন থাকে কিছু মেডিসিন থাকে তো এই বিভিন্ন কিছু দিয়ে যখন চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা কি বলি পলিজেনিক ইনহেরিটেন্স
তো হুট করে একটা মানুষের বডিতে যখন হঠাৎ করে যে কোনো একটা জিন চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা কি বলতেছি নিউ মিউটেশন। তো স্পোরাডিক কেস যেগুলো, স্পোরাডিক আর এন্ডেমিক মানে কি, স্পোরাডিক আর এন্ডেমিক মানে কি, যেটা হচ্ছে দূরের মানে একই এরিয়ার মধ্যে অনেকের আছে সেটা হচ্ছে এন্ডেমিক, আর স্পোরাডিক হচ্ছে ছোট 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 ছোট। এন্ডেমিক বা ইপিডেমিক এই কথাগুলো তোমরা এই কোভিড পিরিয়ডে খুব বেশি শুনছো তাই না? কোভিডটা কি এন্ডেমিক না ইপিডেমিক? এপিডেমিক, প্যান্ডেমিক। প্যান্ডেমিক কেন? ফুল ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে ডেফিনেটলি। আচ্ছা ভালো বলছো। আসো এরপরে আমাদের হচ্ছে ডায়েট চার্টের একটা ফ্যাক্টর আছে। ডায়েটের ক্ষেত্রে আমরা কি বলছি যে লো ইন ফাইটোএস্ট্রোজেন, ঠিক আছে? এই ফাইটোএস্ট্রোজেনটা কি, আমরা ফাইবার কন্টেইনিং ফুড যেগুলো খেতে দেই পেশেন্টকে, আমাদের দেশের যে লো সোশিও ইকোনমিক কন্ডিশন, যদিও আমরা বলি যে আমাদের ইকোনমিক ভালো হয়ে গেছে, বাট আমরা তো হচ্ছে রিসোর্স পোর কান্ট্রি তাই না? যাদের ক্ষেত্রে দেখবা যে আমাদের মিলটার মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে না, যাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি থাকে ওদের মধ্যে ফাইবার ইয়াটা কম থাকে, ঠিক আছে? আমরা হচ্ছে যারা হাই রিচ প্রোটিন যেগুলা খাচ্ছি বা হচ্ছে ফাইবার কন্টেনিং ফুডগুলা খাচ্ছি সেগুলা খাই না, আমরা শুধু কার্বটা খাই, আমাদের ভাতটা খাই, ভাতের মধ্যে কি কার্বো ইয়ে আছে, ফাইবার আছে? আমরা রিফাইন্ড রাইসটা খাই তাই না, ওটার মধ্যে তো কিছু নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আসে না। তো ফাইটোএস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হলে হতে পারে, এছাড়া হচ্ছে যারা অ্যালকোহল কনজাম্পশন করে তাদের ক্ষেত্রে হতে পারে। এখন দেখো এন্ডোক্রাইন যদি আসে, এন্ডোক্রাইনের মধ্যে সবচেয়ে আগে আমরা কি বলছি যে নালিপেরাস ওমেনদের এটা বেশি হয়। কেন নালিপেরাস ওমেনদের বেশি হয়? কেন? ইস্ট্রোজেন ইফেক্টটা বেশি থাকে, কারণ হচ্ছে লম্বা সময় ধরে তার যে প্রজেস্টেরনাল ইফেক্ট ডিউরিং প্রেগন্যান্সি এই জিনিসগুলো হয় না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আমরা বলছি যে নার্সিং একটা প্রোটেক্টিভ ইস্যু তাই না? তাহলে যদি তার বাচ্চা না থাকে, নালিপেরাস মানে কি যার বাচ্চা নাই, ঠিক আছে? যার হচ্ছে বাচ্চা নাই, ওই বাচ্চা হয় নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই নালিপেরাস ওমেনদের কি হয়, কি হয়? এখন তুমি যদি মনে করো যে কারো বাচ্চা হয়েছে, হওয়ার পর মনে গেছে, সে কিন্তু নালিপেরাস না, ঠিক আছে? যার একটা বেবি হয় না, যে কনসিভ করে নাই, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে কি হয়, সে তো ডেফিনেটলি ব্রেস্ট ফিডিংও করায় নাই, তার প্রজেস্টেরনাল স্টিমুলেশনও কম, তো দুই দিক থেকেই তার আলটিমেটলি হরমোনাল ইনফ্লুয়েন্সটা বেশি। নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ফিডিং ইজ অ্যাপিয়ার টু বি প্রোটেক্টিভ, ঠিক আছে? 3 নম্বর কথাটা দেখো, পোস্টমেনোপজাল ওমেনদের মধ্যে যারা ওবেজ তাদের সবচেয়ে বেশি হয়। তার মানে আমাদের সবসময় ডেফিনেটলি বডি ফিটনেসটা খুব জরুরি, বাট পোস্টমেনোপজাল এজে আরও বেশি জরুরি। একটা জিনিস খেয়াল করো যে আমরা বলছি ওবেজ, ওবেজ কেন খুব কি বলে ইটিওলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, বিকজ আমাদের যে ফ্যাট লোবিউসগুলো থাকে, প্রত্যেকটা যে অ্যাডিপোজ টিস্যু থাকে, এখান থেকে কি হয়, ইস্ট্রোজেন তৈরি হয়, ঠিক আছে? ইস্ট্রোজেন কনভার্সনগুলো হয় এখান থেকে, দ্যাটস ওয়াই কি হয়, দ্যাটস ওয়াই কি হয়, ইস্ট্রোজেনের ইফেক্টটা বেশি থাকে না। নর্মালি কি হতো, শুধু অ্যাড্রেনাল থেকে, শুধু ওভারি থেকে আসতো, এখন কি হচ্ছে, ফ্যাট থেকেও আসছে, তার মানে তার একটা এক্সট্রা সোর্স হচ্ছে। যেই মেনোপজের পরে তার হচ্ছে ওভারি থেকে তার ইস্ট্রোজেন প্রজেস্টেরনগুলো কমে আসতেছিল, এখন এক্সট্রা ইস্ট্রোজেনটা কোত্থেকে আসতেছে, ফ্যাট থেকে আসছে। তাহলে তার রিপ্রোডাক্টিভ এজ নিয়ে আমরা যখন বলি যে লম্বা সময় ধরে তার হরমোনাল একটা ইনফ্লুয়েন্স থাকতেছে, সেম জিনিসটা মেনোপজের পরেও সে পাচ্ছে কোত্থেকে, ফ্রম দিস অ্যাডিপোজ টিস্যু, দ্যাটস ওয়াই ওবেসিটি একটা বড় ফ্যাক্টর। এছাড়া যারা হচ্ছে কোনো কারণে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, ইভেন হচ্ছে যারা ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিল যেগুলো কম্বাইন্ড পিল হোক বা ইস্ট্রোজেন পিল হোক, সেক্ষেত্রে কি হয়, যাদের ওসিপি লং টাইম ধরে খায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্পেশালি যারা অ্যাটলিস্ট 10 ইয়ার্স ধরে লম্বা সময়ের হিস্ট্রি দেয়, লম্বা সময় ধরে খাচ্ছে, সে মাল্টিপ্যারাস হোক আর যাই হোক, তার ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম এখন আমরা কম্বাইন্ড পিলগুলো আগের যে ডোজে ইউজ করতো সেটা এখন আর করে না। ইভেন এখন অনেক পিল আসছে যারা শুধু প্রজেস্টেরন অনলি পিল দেয়, অথবা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকলে রেশিওটা কম থাকে, ঠিক আছে? এছাড়া যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অনেক ডিজিজের জন্যই লাগবে, সে কারণে যদি এই রিপ্লেসমেন্টগুলো মোর দেন 5 ইয়ার্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে মনে হয় ভুল লিখছি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা 5 ইয়ার্স হবে, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস রেডিয়েশনের মধ্যে আমরা বলছি যে মেন্টাল রেডিয়েশন, যেগুলো মেন্টাল রেডিয়েশন হচ্ছে আমরা গতদিন বলতেছিলাম মেন্টালি শুধু ট্রাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? হোল ট্রাঙ্কটাতে যদি তার হয়, এটা মোস্ট অফ দি টাইম আমাদের যে হস্কিন্স ডিজিজ থাকে কোথায় হয়, এক্সিয়াল লিম্ফ নোডগুলোতে হয় না, ওর ক্ষেত্রে রেডিওথেরাপি খুব কাজে দেয় না।
এই রেডিওথেরাপি দেওয়ার সময় যদি তার হিস্ট্রি থাকে, অথবা অনেকে দেখবা যে এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, যারা হচ্ছে যে চেরনোবিল বা হচ্ছে হিরোশিমা ওই এরিয়াগুলোতে যারা ছিল তাদের বেশি হয়, কারণ এখনও এত বছর পরেও ওখান থেকে রেডিয়েশনগুলো আসে, দ্যাটস ওয়াই ওই এরিয়াগুলোতে বেশি। এখন আসো আমরা প্যাথোলজিটা জানবো। প্যাথোলজিক্যাল চেঞ্জেস কি কি হয়? প্রথম কথা হচ্ছে আমরা বলছি এটা কি কার্সিনোমা, দ্যাট মিনস এটা ইপিথেলিয়াল টিস্যু অরিজিন একটা ম্যালিগনেন্সি, তাই তো? নিওপ্লাজম, কোন ধরনের নিওপ্লাজম? ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। কোত্থেকে আসছে? ইপিথেলিয়াল সেল থেকে আসছে, দ্যাটস ওয়াই ইট ইজ কার্সিনোমা। এখানে কোনো কনফিউশন আছে? প্রত্যেকটা নোমেনক্লেচার বা প্রত্যেকটা টার্ম তোমাকে ডেফিনেটলি বুঝতে হবে আমি কি বলতেছি, এটা দিয়ে কি বোঝায়, ঠিক আছে? এই কনসেপশনগুলো ক্লিয়ার থাকলে ভাইবার সময় বলো বা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলা সহজে কোরিলেট করতে পারবা। আচ্ছা, প্রথমে আমরা জানি কি একটা ব্রেস্ট টিস্যু কি কি দিয়ে তৈরি? কিছু ডাক্ট সিস্টেম আছে, তার কিছু লোবিউলস আছে, তাই তো? এই ডাক্ট সিস্টেমেও এপিথেলিয়াম আছে, লোবিউলসেও এপিথেলিয়াম আছে। প্রত্যেকটা এপিথেলিয়াম থেকে যদি যে কোনো ম্যালিগন্যান্ট চেঞ্জ তৈরি হয় তাহলে এটাকে আমরা বলবো কার্সিনোমা, এন্ড দ্যাট ইজ ব্রেস্ট কার্সিনোমা। এই ডিজিজটা কি হয়? হতে পারে যে এটা ইনসিটু কার্সিনোমা, হতে পারে হচ্ছে অ্যাডভান্স বা ইনভেসিভ কার্সিনোমা। আমরা ইনসিটু কাকে বলি? ইনসিটু মানে হচ্ছে যে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে নাই, ঠিক আছে? বেসমেন্ট মেমব্রেন যদি ক্রস না করে তাহলে সেটা ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো, কারণ আমরা টোটালটাকে তুলে নিয়ে চলে আসবো, বেসমেন্ট মেমব্রেনের নিচে নাই, কোনো টেনশনই নাই, এটা আর কিছু করতে হবে না। ওই লোকাল যে আমি সার্জারি করলাম দ্যাট ইজ এনাফ। আর যদি এটা ইনভেসিভ হয় সেক্ষেত্রে, ইনভেসিভ মানে হচ্ছে সে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে গেছে। বেসমেন্ট মেমব্রেন যখনই ক্রস করে যাবে আমাদেরকে বুঝতে হবে যে বেসমেন্ট মেমব্রেনের যে এই ইপিথেলিয়াল যে বেসমেন্ট মেমব্রেন সেখানে তার নিচে কি থাকতেছে বলো? ওর নিচে ভেসেলগুলো থাকতেছে না, ওরা সহজে চলে যেতে পারবে না। ওর নিচে যখন কানেকটিভ টিস্যু অন্যান্য পার্টগুলো থাকতেছে, ও কি আর ইপিথেলিয়ামের মধ্যে লিমিটেড থাকতেছে? ও তখন সিস্টেমে চলে যাচ্ছে না? তাহলে ইনভেশন যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ট্রিটমেন্টে, শুধুমাত্র ওই ক্যান্সার ট্রিটমেন্টে আর হয় না। আমি যদি শুধু ওইটাকে তুলে নিয়ে চলে আসি তাহলে আর হবে না, ঠিক আছে? এখন আসো, এছাড়া আমরা একটা বললাম যে এটা ইনভেসিভ না ইনসিটু। এছাড়া আমরা কী কীভাবে এটাকে গ্রেডিং করি, আমি জাস্ট প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো আগে বলতেছি, তারপর তোমাদের নোমেনক্লেচারে চলে আসতেছে, মানে কীভাবে ক্লাসিফাই করবো সেটা পরে বলতেছি। এছাড়া আমরা কি বলি যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনটা আমরা গ্রেডিং বলি, ঠিক আছে? আমরা প্রথমে জানলাম প্যাথোলজিক্যাল চেঞ্জ কি হলো, যে উপরে শুধুমাত্র সেলের মধ্যে আছে না এটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করছে। মনে করো এখানে ক্যান্সার হয়েছে, সে হচ্ছে এটাকে ক্রস করে নাই, ঠিক আছে? সে তার বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে নাই, এটা নাই, শুধু এতটুকু আছে। তাহলে আমি যদি এতটুকু কেটে ফেলে দেই বা আমি এটুকুই নিয়ে গেলাম তাহলে কি সে আর আছে এখানে? নাই। কিন্তু যখনই সে এটাকে ক্রস করে গেল তার মানে সে সিস্টেমে ঢুকে গেছে, এইটুকু কাটার পরেও তো তার এখানে রয়ে যাবে, তাই না? আমি তো এটাকে নিতে পারি নাই, দ্যাটস ওয়াই এটা প্রবলেম। নাম্বার 2 হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। এটার মানে কি? ডিফারেন্সিয়েশন বলতে বুঝাই আমরা যে নর্মাল সেলের সাথে তার সিমিলারিটি কতটুকু, ঠিক আছে? তাহলে সিমিলারিটি আমার যদি মোটামুটি, সাপোজ এটা একটা ক্যান্সার সেল, কিন্তু এত মিনিমাম চেঞ্জ হয়েছে, এতটুকু চেঞ্জ, অলমোস্ট সিমিলার লাগতেছে, তাই না? ওয়েল ডিফারেন্সিয়েটেড। এখানে আরেকটু হয়েছে, এটা মডারেটলি ডিফারেন্সিয়েটেড, কিছুটা আছে, কিন্তু যেটা একদমই বিজায়ার চেঞ্জ হয়ে গেছে এরকম, সে কি আর ওর মতো? পোরলি ডিফারেন্সিয়েটেড, তার মানে সে হচ্ছে টোটালি ডিসিমিলার বা একদমই সিমিলারিটি কম, সেটা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড। এটা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ। এখন ডিফারেন্সিয়েশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? নাম্বার অফ মাইটোসিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? একটা সেল যখন একটা ছিল এখান থেকে ভেঙে দুইটা হয়েছে, এটাকে যদি 3টা 4টা করে দেই, এটাকে যদি আরও করে দেই, ওরা কি আর সেম থাকবে? দেখো আস্তে আস্তে যখন বড় হইতে থাকবে এখানে তার জায়গা হবে না, সেলগুলো বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে, ভাঙতে থাকবে, তাই না? যখন যত দ্রুত বড় হইতে থাকবে, নাম্বারে বাড়তে থাকবে, ওর নিউক্লিয়ার ডিভিশনগুলো সেম হবে। আমরা একটা মাইটোসিস হইতে কি হয়, নিউক্লিয়াসগুলো হাফ হয়ে আরেকটার মধ্যে চলে যাচ্ছে, তাহলে যখন নাম্বার অফ মাইটোসিস বাড়বে তখন কি আর এই নিউক্লিয়ার ডিভিশনগুলো খুব ইজিলি হবে, ইকুয়াল হবে? একটু কম পাবে, একটু বেশি পাবে, ও আবার ভাগ হবে, আবার ভাগ বেশি কম হবে, এইভাবে হচ্ছে নিউক্লিয়ার ডিভিশনগুলো সেম থাকবে না।
বিভিন্ন টিবিউলসগুলো তৈরি হবে সেগুলোর যে কি বলে রাইবোজোমাল যে নিউক্লিয়ার যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না, তাহলে এই যে এত বিজার চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটাগুলো দিয়ে আমরা কি বুঝবো যেটা অ্যাগ্রেসিভ কিনা। আমার কথা বোঝা গেছে? যত বেশি ডিসিমিলার হবে, যত পোরলি ডিফারেন্সিয়েটেড হবে, আমরা বলি গ্রেড তত বেশি, ঠিক আছে।